বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না, কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন। হাউ ইম্পসিবল, কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে যার মাধ্যমে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এটা তৈরি হচ্ছে এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না, কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন। আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্য, তো সেই বক্তব্যটারও একটা প্রেক্ষাপট আছে, এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ওনার সেই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে আমাদের উপদেষ্টারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাউন্টার করা শুরু করেছেন। বিশেষ করে উপদেষ্টা নাহিদ যে তথ্য আজকে দিয়েছেন সেই তথ্য বিএনপির জন্য এই মুহূর্তে কতটুকু আসলে সুবিধাজনক হচ্ছে, কিছু গোপন তথ্যই আমরা যদি দেখি বা মনে করি আর কি, যেগুলা ফাঁস হয়ে যাচ্ছে। তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনাকে কেন্দ্র করে নাহিদ বলছিলেন যে আপনারা বলছেন যে এই সরকার নিরপেক্ষ না, নিরপেক্ষতা পালন করছে না। তো 5ই আগস্টের পর বিএনপির অবস্থানটা কি নিরপেক্ষ ছিল? না, বিএনপির অবস্থান নিরপেক্ষ ছিল না, কারণ সরকার গঠনের আগেই বিএনপি তাদের প্রভাব প্রতিপত্তি রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে ব্যবহার করেছিল। আর তার মাঝখানে কি বলা যে আপনার নাহিদ বলছেন যে 6ই আগস্ট আপনার আমরা যদি দেখি এখানে 5ই আগস্ট থেকে তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্ট থেকে যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছিল, পুলিশের গুলিকে তারা কি বলা যে বুক পেতে নিচ্ছিল, তখন আপনার একটা সেনা শাসন বা জরুরি অবস্থার একটা সূত্রপাত করার চেষ্টা করেছিল। তো তখন ছাত্ররা বলছিল যে তারা কোনো সেনা সমর্থিত সরকারকে মেনে নিবে না। শেষ পর্যন্ত নানান আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। এটা আসলে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত ছিল না, ছাত্রদের চাহিদা ছিল। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আপনার এই জাতীয় সরকার না হলেও সরকারের অবদান সব পক্ষেরই অংশীদারিত্ব ছিল। তো সরকার গঠনের আগেই 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা পদ বিচার বিভাগীয় অংশে, এবং পুলিশের যে আইজি নিয়োগপ্রাপ্ত হয়েছিল তারা ছিল মূলত বিএনপির লোক। বিএনপির লোকদেরকে সেখানে সেট আপ করা হয়েছিল। বলা হচ্ছেন যে আপনার সব পক্ষই নানান সুবিধা কিন্তু তখন আপনারা নিয়েছেন। তো তার বক্তব্য হচ্ছে এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন কিন্তু এখানে সেট আপ হয়েছে। তো নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথা রাখতে হবে যে নির্বাচন কি আসলে নিরপেক্ষ হবে, কারণ নির্বাচনটাকে তো পরিচালনা করে সরকার, একজন প্রিজাইডিং অফিসার, একজন যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তারা তো সরকারের বিভিন্ন পদে থাকা, বিশেষ করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা কিন্তু নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন। তো যেহেতু বিএনপি বলছে যে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তাহলে এই যে সরকারটার সেট আপটা অটোমেটিক হয়েছে, সেখানে কি নিরপেক্ষতা আছে? নাই, এখানে বিএনপি পন্থীরা বসে গেছে। আবার আমরা দেখছি, এটা নাহিদ ইসলামের বক্তব্য না, জনমনে প্রশ্ন আছে বিভিন্ন জায়গায়, জামাত ইসলামও প্রশাসনিক সেক্টরগুলোতে তাদের নিজেদের অবস্থানকে তারা সুসংগঠিত করে ফেলেছে। এখন এই যে তথ্যগুলো যখন সামনে আসছে, তো জনগণের কাছে আসলে কি মেসেজ যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, জনগণ যাকে ভোট দেয়, তো সেই নির্বাচনটাকে নিরপেক্ষ করতে হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে। তো এই সরকার যদি নিরপেক্ষ না হয় নাহিদদের ভাষায়, তাহলে যেই সরকারটা আপনারা করতে চাচ্ছেন সেটাকে নিরপেক্ষ হবে, কারণ সেখানেও আপনারা আপনাদের সেট আপ ক্রিয়েট করছেন। আসলে এই ধরনের তথ্যগুলা একে অন্যের জন্য রাজনীতির মাঠে কিছু ভোট নষ্ট করছে। প্রেক্ষাপটটা ছিল ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন নিয়ে। আমি আমার পরের ভিডিওতে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি, ওইখানে দেখতে পারবেন যে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হঠাৎ খেপছেন। হাউ ইম্পসিবল, কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। জুলাইয়ের
3 তারিখ থেকে মাঠে ছিলাম। হ্যাঁ, তো 5 আগস্ট আমার যাত্রাবাড়ির আমার উপর দিয়ে গেছে। আমি মূলত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওখানে ছিলাম। তো যাই হোক, আজকের বিষয়টা বলি। আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়া। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আমরা জানেন যে আজকে থেকে আরও শুনলাম যে 7 তারিখে নাকি জনাব শারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করেন। তো এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছে। আচ্ছা, আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে, যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায়, সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত কোটি টাকা তারা কীভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? এটি আমার কাছে, আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন, আমাদের সাহায্য করেন, আমাদের চিকিৎসা টাকা দেন। তা যাদের কাছে এই বন্যায় অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য, অনুদানের জন্য যে 12 কোটি 13 কোটি টাকা দেওয়া হলো, সেই টাকাটাই তো তারা পায় না। সেই টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই। তারা অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি, টাকাগুলো আছে কোথায় আছে, টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে। তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে, ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে? আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো মানে কাদের টাকা? এটা তো জনগণের টাকা। আজকে একটা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সহযোগিতার জন্য টাকাগুলো দেওয়া হয়েছিল। টাকাগুলো আসলে কোথায়? কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে? তাদের চিকিৎসার অবস্থা কি? আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কারা মারে? আহতরা কিভাবে মারে? ঢাকা মেডিকেলে ভর্তি আহতরা কিভাবে মারে? দেশপ্রেমী বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। গত 16 বছর বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে তার সংখ্যা নির্ধারণ করা বড় কঠিন হবে। তবুও আমি এমনই একটি অবিচার ও সাজানো বিচার এবং ফাঁসির রায় নিয়ে কিছু কথা বলবো। 2015 সালের 26শে ফেব্রুয়ারিতে 21শে বইমেলায় অভিজিৎ রায়কে হত্যা করা হয়। অত্যন্ত পরিকল্পিতভাবে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। 2020 সালে আমার কাছে একটি ফোন আসে, আমাকে অনুরোধ করে তার পরিচয় গোপন রাখতে আমাকে সেই ব্যক্তি জানান যে যেখানে হত্যাকাণ্ড হয় তার আশেপাশেই সে ছিল, সেখানে দ্রুত একজন পুলিশ অফিসার ওয়াকিটকি হাতে নিয়ে কথা বলতে যাচ্ছিল।